experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কি এমন কথা তার বোনের যে তার সাথে ভাগ করে নিতে পারে না? সেও যেন আজ নাছোড়বান্দা হয়ে উঠেছে। তাকে আজ শুনতেই হবে চাঁদের নৈকট্য কেন এত প্রিয় তার বোনের। সে জোভিয়ার মাথায় আদুরেভাবে হাত বুলিয়ে পুনরায় শুধালো, চাঁদ কি উত্তর দিয়েছে নাকি জ্বালাচ্ছে আমার বোনটাকে? সে অভিমান করেছে বুবু, বড্ড অভিমান করেছে। মনেই বলল জোভিয়া। জার্নাম উপলব্ধি করে নেয় তার বোনটার বুঝি মন খারাপ, তাই আর বিরক্ত না করে জোভিয়ার মাথায় আলতো চুম্বন করে কামরায় ফিরে গেল সে। বিছানার দিকে এগোতে গিয়ে আবারও মনে হলো আব্বাজানের কামরায় গিয়ে একবার তার খবর নিয়ে আসা প্রয়োজন। সে ধীরে ধীরে আব্বাজানের কামরায় প্রবেশ করতে উঠে বসতে চায় আব্দুর রহমান। দৌড়ে গিয়ে তাকে সামলে নিল জার্নাম। অভিমানী স্বরে বলল, এমন কেন করেন আব্বাজান? আপনি অসুস্থ, আপনার এভাবে ওঠার কি প্রয়োজন? মেয়ের দিকে চেয়ে মুচকি হাসলো আব্দুর রহমান। অতঃপর মেয়ের নারাজ মুখখানার দিকে চেয়ে বলল, আমার আম্মাজান এসেছে আর আমি শুয়ে থাকবো, তা কি করে হয়? আপনার শরীর ভালো নেই আব্বাজান, এমন করলে কিন্তু আর এই কামরায় আসবো না আমি। অভিমানী কণ্ঠ জার্নাবের। অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আব্দুর রহমান। মেয়ে তার বড্ড মান করেছে, তাই কথা ঘুরিয়ে নিতে সে শুধালো, আমার ছোট আম্মা কোথায়? আর কোথায়, যেখানে রোজ থাকে, গল্প করতে খুব ব্যস্ত, তাই আর বিরক্ত করলাম না। হেসে উঠলেন আব্দুর রহমান। বলল, চাঁদ বুঝি জ্বালাচ্ছে আমার আম্মাকে? চাঁদ কি জানে না আমার আম্মা তাকে কত ভালোবাসে? বাবার কথায় জার্নাব নিজেও মিষ্টি হাসলো। বোনটা তার বড্ড পাকলি, চাঁদের সাথে গল্প না করলে তার ঘুমই আসে না। সমস্ত ভাবনা ছেড়ে আব্বাজানকে বিদায় দিয়ে নিজের কামরায় ফিরে এলো সে। ওকে দিয়ে জোভিয়াকে আরেকবার দেখে নিয়ে বিছানায় চলে গেল। পাতলা চাদরটা শরীরের ওপর ছড়িয়ে নিয়ে ডুব দিল তার জীবনের কঠিনতম বিষণ্ণতায়। বেশ খানিকটা সময় আনমনে অতীতে বিচরণ করতেই বিষিয়ে উঠল তার কোমল হৃদয়। ভাবতে চায় না সে অতীত নিয়ে, তবু কেন যেন অতীত পিছুই ছাড়ছে না তার। বারংবার মনে করিয়ে দেয় তার সুখময় সেই সংসারের চিত্র, যা তার জীবন থেকে হারিয়েছে কয়েক বর্ষ পূর্বেই। বিশাল এক দীর্ঘশ্বাস ছেড়ে সে তলিয়ে যায় গভীর ঘুমে। আরও প্রায় ঘন্টাখানেক বাদে কামরায় ফিরে আসলো জোভিয়া। বোনের দিকে চেয়ে দেখলো সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই নিঃশব্দে আব্বাজানের কামরায় গিয়ে তাকে একবার দেখে নিয়ে ফিরে আসলো নিজেদের কামরায়। বোনের শরীরের চাদরটা ভালো মতো জড়িয়ে দিয়ে পাশে শুয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল সকাল সুলতানের মহলে অতিথি আপ্যায়নের তোড়জোড় শুরু হয়ে গেছে। সমস্ত সেবক সেবিকা লেগে পড়েছে নিজ নিজ কর্মে। যথারীতি অতিথিদের জন্য কামরা গুছিয়ে রাখা হয়েছে। রন্ধনশালায় রান্না বান্নার কাজ চলছে পুরোদমে। নতুন আসা কিছু মেয়েদের দিয়ে রান্না করানো হচ্ছে। তাদের তদারকি করে চলেছে প্রধান রাঁধুনি মাজেদা বানু। কারোর যেন দুদণ্ড বসার কোনো সুযোগই নেই। মেয়েরা ব্যস্ত হাতে রান্না সেরে মাজেদা বানুর সামনে দিচ্ছে। একে একে সমস্ত খাবার পরীক্ষা করে নিচ্ছে সে। যেগুলো খাওয়ার যোগ্য সেগুলো সযত্নে তুলে রেখে বাকিগুলো পাশে সরিয়ে দিচ্ছে। নতুন একটা মেয়ের সামান্যতম ভুলে এক থালা খাবার নষ্ট হয়ে যায়। এতেই তেতে ওঠে মাজেদা বানু। ফুঁসতে ফুঁসতে বলে, কাজ করতে না পারলে মহলে এসেছিস কেন? নতুন হওয়ায় মেয়েটা এমনিতেই ভয়ে ছিল, তার উপর এমন ধমকে চুপসে গেল সে। তার নাম ফাইজা, বয়স 17 কি 18 হবে হয়তো। এই অল্প বয়সেই পেটের তাগিদে তাকে আসতে হয়েছে এই মহলে। ফাইজা মাথা নিচু করে বলল, আসলে আজ আমি একটু অসুস্থ বোধ করছি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না এমন। তেড়ে আসলো মাজেদা বানু। মেয়েটার চোয়াল চেপে ধরে বলল, এসব অসুস্থতার বাহানা বহুত দেখিয়েছি আমি। চুপচাপ কাজ কর, না হলে উপযুক্ত শাস্তি পাবি তুই। ভয়ে এবার কেঁদে ফেললো মেয়েটা। মাজেদা বানুর সম্মুখে হাঁটু গেড়ে বসে বলল, আমি ক্ষমা করুন, আমি সত্যিই বাহানা করছি না।
সপাটে এক থাপ্পড় মেরে বসলো মাজেদা বানু। রাগান্বিত স্বরে বলল, এত বড় স্পর্ধা তোর, আমার মুখোমুখি তর্ক করছিস? এত কিছু হয়ে যাচ্ছে অথচ রন্ধনশালার বাকি প্রাণীগুলোকে নিখুঁতভাবে অভিনয় করে গেল, যেন কোনো কিছুই তাদের দৃষ্টিগোচর বা শ্রবণগোচর হয়নি। তারা তাদের মতো নিত্যকর্মে ব্যস্ত। এমন সময় সেবকদের প্রধান আবু হানিফ এসে তাড়া দিয়ে বলল, কই গো মাজেদা, তাড়াতাড়ি করো, মেহমান তো এসে পড়লো বলে। তোমার জন্য গরদান দিতে হবে নাকি আজ? ব্যস্ত হয়ে পড়ে মাজেদা বানু। না না, এই তো হয়ে এসেছে, এক্ষুনি সব কিছু তৈরি করে পাঠাচ্ছি। আবু হানিফের চোখ পড়ল ক্রন্দনরত মেয়েটার উপর। সে মাজেদা বানুর উদ্দেশ্যে শুধালো, কি মাজেদা, কাঁদে কেন? মেরেছো নাকি? কি করব বলুন, নতুন মেয়েগুলো শাস্তি না পেলে কাজে মনই দিতে চায় না। আক্ষেপ করে বলল মাজেদা বানু। আর মেরো না, বুঝতেই পারছো বেগমের পিতা মাতা আসছেন, কোনোরূপ ঝইঝামেলা হলে আমাদের গরদান নিয়ে নেবে সুলতান। তার সাথে কথোপকথন জমিয়ে কিছুক্ষণের জন্য রন্ধনশালা ছেড়ে বেরিয়ে গেল মাজেদা বানু। অমনি ফাইজার দিকে দৌড়ে আসলো একজন মধ্যবয়সী মহিলা। সে এখানকার পুরাতন রাঁধুনি, তার নাম হাফসা। ফাইজাকে পরম আদরে আগলে নিয়ে বলল, কাঁদিস না, তোর কান্না দেখার কেউ নেই এখানে। এখানে সব মাজেদা বানোর নিয়মে চলে, একটু এদিক থেকে ওদিক হলে শাস্তি দেয় সে। ফাইজা ভেজা গলায় বলল, কিন্তু কেউ কি করে প্রতিবাদ করে না তার? করতো, একজন ছিল যাকে জমের মতো ভয় পেত এইসব পাপিষ্ঠারা। আমাদের সুলতানের বেগম এলিজা সুলতান। তিনি থাকাকালীন আমাদের কোনো অন্যায়ের সম্মুখীন হতে হয়নি, বরং সেও আমাদের সাথে রন্ধনশালায় সময় কাটাতো, গল্প গুজব করতো। তখন মাজেদা বানুর এত গরম ছিল না। বেগমের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে তার এইসব অত্যাচার। সামান্য ভুলে শাস্তি দিয়ে বসেন তিনি। মহলের অন্যদের আর সময় কোথায় আমাদের দুঃখ কষ্ট দেখার? চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় ফাইজা। কৌতূহলী নয়নে শুধালো, আচ্ছা, বেগম বুঝি খুব সুন্দরী ছিলেন, তাই তো সুলতান তার জন্য এত পাগল? সুন্দরী তো ছিলই সে, তবে তার ব্যবহারও ছিল অমায়িক। তার হৃদয়ে ছিটে ফোটা অহংকার পর্যন্ত ছিল না অন্যদের মতো। সুলতান তার চেহারায় নয়, উদারতায় এবং সকলকে আগলে রাখার দক্ষতায় গলেছিলেন। কম বয়সী একজন সম্রাজ্ঞীর এমন দক্ষতায় গলেছিল সকলেই। সে কতটা নিখুঁতভাবে আগলে রাখত আমাদের, তা ভুলবার নয়। আমরা কি আর জানতাম এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে সে? তার মৃত্যুর দিন সুলতানের সে কি আহাজারি তোকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ মাজেদা বানুর আসার শব্দ পেয়ে হন্তদন্ত হয়ে কাজে লেগে পড়ল তারা। মাজেদা বানু এসে সোর ফেলে দিল, সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, কাজে মন দাও মেয়েরা, সময় অপচয় সুলতানের পছন্দ নয়। ইতিমধ্যে মেহমান পৌঁছে গেছে মহলে, কিছুক্ষণের মধ্যে খাবারের জন্য ডাক পড়বে। ওয়াসিফা সুলতানের কামরায় অবস্থান করছেন মার্জিয়া সুলতান এবং শেজাদি মায়েরা। ওয়াসিফা সুলতান ও মার্জিয়া সুলতান নানান বিষয়ে আলোচনায় মশগুল। পাশেই মাথা নিচু করে বসে আছে শেজাদি মায়েরা। তার নীল সুতোর কারুকার্য করা সফেদ গাউনের ওপর দামি মূল্যবান পাথরের কারুকার্য করা, রূপে তার জুড়ি মেলা ভার। আর চোখে তার দিকে তাকালো ওয়াসিফা সুলতান। এলিজার তুলনায় কোনো অংশে কম নয় এই কন্যা, বরং দুজনের রূপ যেন সমান পাল্লায় পড়ে। তাই তো পুত্রের জন্য সে বেছে নিয়েছে এই কন্যাকে। হুট করে সে মায়েরার উদ্দেশ্যে বলে উঠল, এ কি, ভবিষ্যৎ সুলতানের মাথা নিচু কেন? মাথা উঁচু করে চলবে, তবেই তো একজন নিখুঁত সম্রাজ্ঞী হয়ে উঠতে পারবে। মেয়ের মুখের দিকে চেয়ে হাসলেন মার্জিয়া সুলতান। অতঃপর চিন্তিত স্বরে বলে উঠল, কিন্তু সুলতান শাহজাহান কি সম্মতি দেবে এই বিবাহে? সত্যি বলতে আমি বড্ড চিন্তিত, ক্ষণিক শঙ্কাও রয়েছে এ ব্যাপারে। গম্ভীর হয়ে উঠলেন ওয়াসিফা সুলতান। শান্ত স্বরে বললেন, সম্মতি না দেওয়ার কিছু দেখছি না আমি। তাছাড়া তফা তো আম্মাকে হারিয়ে নিজের খালামণিকেই পাবে আম্মাজানের রূপে। শাহজাহান নিশ্চয়ই নিজ কন্যার দিকটাও বিবেচনায় রাখবে। তাছাড়া ভবিষ্যৎ সুলতানও তো প্রয়োজন।
কন্যা তো আর সাম্রাজ্য সামলাতে পারবে না, তার উপর সে কথা বলতে পারে না। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। পুত্রবধূ প্রয়োজন আমার, আর সাম্রাজ্যের প্রয়োজন নবাগত সুলতান এবং সাম্রাজ্ঞী। মায়রার দিকে চেয়ে বলল, উত্তরাধিকার চাই এই মহল। পারবে না তুমি একটা পুত্র উপহার দিতে? আরও খানিক মাথা নুইয়ে নিল মায়রা। সুলতান শাহজাইন একসাথে সুদর্শন এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তাকে বিবাহ করতে কোনো মেয়ে আপত্তি করবে না, বরং তার সফেদ মুখের মাঝে খোঁচা খোঁচা চাপ দাড়ি তার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ। তার চুলগুলোই আবেগ লেপে যায় প্রতিটি নারীর হৃদয়। তবে সব কিছুর মাঝেও কঠিন বাক্য একটাই, এই পুরুষ তার বড় বোনের স্বামী, বোনের কন্যার পিতা। শেহজাদি তানহা একটি প্রয়োজনে আম্মার কামরায় এসেছিল, তবে এসে হুট করে এসব শুনে হনহনিয়ে চলে গেল সে। তার আম্মাজান একজন সুলতানা হয়ে কিভাবে এমন মানসিকতা রাখতে পারে? আম্মা সব সময় কন্যার তুলনায় পুত্রকে অধিক মূল্যায়ন করেছেন, এতে তার কোনো আপত্তি ছিল না। তা বলে জোর করে ভাইকে আবারও বিবাহ দিয়ে উত্তরাধিকার আনতে হবে? আর তোহফা, ছোট্ট নিষ্পাপ শিশুটাকে সে কিভাবে তুচ্ছ করে দেখতে পারে? নিজের আম্মার সিদ্ধান্তে অত্যন্ত হতাশ সে। আশঙ্কায় পড়েছে সে নিজের ভালোবাসার মানুষটিকে নিয়েও, সেই মানব যার নিকট এখনো পর্যন্ত নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেনি সে, তাকে নিয়ে আশঙ্কা। ফিজল হাসল সে। মানুষটা বুঝি কখনোই তার হবে না, নিজের হৃদয়ে স্থান দেবে না মহলের কোনো বাসিন্দাকে। মানুষে গম গম করছে নূর বাজার। দোকানিরা ব্যস্ত হয়ে পড়েছে ক্রেতাদের মন রক্ষার্থে। জার্নাব ধীরে ধীরে দোকানের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে, আর জোভিয়া ক্রেতা সামলাচ্ছে। জার্নাব সব সময় জোভিয়াকেই এগিয়ে দেয় ক্রেতাদের সামলাতে। সে খুব কম কথা বলতেই অভ্যস্ত। অন্যদিকে জোভিয়া কথাবার্তায় বেশ পটু, তাই এদিকটা তাকেই দেখতে হয়। কিছুক্ষণ বিরতি পেয়ে নিচে পড়ে রাখা মাদুরটাই পা ভেঙে বসে পড়ল জোভিয়া। জার্নাবের উদ্দেশ্যে শুধালো, এই দাস দেওয়ার কতদিন আছে বুবু? নরম কাপড় দিয়ে খেজুরের বয়ামটা পরিষ্কার করছিল জার্নাব। হঠাৎ বোনের কথাতে ভ্রু কুঁচকে তাকালো সে। তার বোন প্রতি বছরই ঈদের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে। প্রতি ঈদে সুলতানের মহলের অতিথি হয় তারা। শুধু তারা বললে ভুল হবে, রামান সাম্রাজ্যের প্রতিটা মানুষ ঈদের দিন মহলের অতিথি হয়। প্রতি ঈদে বিশাল আয়োজনের মাধ্যমে সুলতানের পক্ষ থেকে সবাইকে ভোজন করানো হয়। বয়ামটা রেখে বোনের পাশে মাদুরে বসল সে। বোনের উদ্দেশ্যে দুটো খেজুর এগিয়ে দিয়ে বলল, বেশি দেরি নেই আসতে, শীঘ্রই আসবে ঈদ উল ফিতর। এই তো রমজান মাস এলো বলে 2-1 দিনের মধ্যেই রোজা শুরু হবে। এবার বুঝি দেরি করছে আসতে? মন ভার করে বলল জোভিয়া। বড় বোনের নিকট থেকে মায়ের ন্যায় স্নেহ ভালোবাসা পেয়ে সেও বুঝে আহ্লাদী হয়ে উঠেছে। অন্যদিকে জার্নাব, সে পৃথিবীর সবার সম্মুখে গম্ভীর এবং স্বল্পভাষী, অথচ ছোট বোনের নিকট সে এক মমতার প্রতীক। বয়সের পার্থক্যটা ভীষণ কম, তবুও কি নিদারুণভাবে সে মমতায় আগলে রাখে বোনটাকে। স্বামীর মৃত্যুর পর এমনভাবে নিজেকে আবৃত করে নিয়েছে যেন একটা মাছিও গলতে না পারে তার এপারে। অসাধারণ সুন্দর তার ব্যক্তিত্ব। জোভিয়া সে যেন রহস্যের মায়াজাল, যেই জাল ছেদ করতে কারো পুরো জীবনই বুঝি লেগে যাবে। কঠোর এবং স্পষ্টভাষী সে, কিন্তু বোনের নিকট যেন গলে মোম হয়ে যায় সে। বাইরের কারোর সঙ্গে কথা বলতে সে খুব একটা পছন্দ করে না, তবে ক্রেতাদের সাথে তার আচরণ অত্যন্ত ব্যবসায়িক। জার্নাব পুনরায় কিছু বলবে, এমন সময় নিজের নিয়ম মাফিক সেখানেই হাজির হয়ে যায় বণিক। দোকানের বাইরে থেকে খানিক উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলল, কেউ আছেন? মুখের ওপরের পর্দাটা ভালো মতন ঠিকঠাক করে উঠে দাঁড়ালো জোভিয়া। বিনয়ী কণ্ঠে বলল, জি বলুন, কি লাগবে? আসসালামু আলাইকুম। তৎক্ষণাৎ সালাম প্রদান করলো বণিক। ওয়ালাইকুম আসসালাম। সোজা দৃষ্টিতে চেয়ে আছে জোভিয়া। তার দিকে চেয়ে বণিক মুচকি হেসে বলল, খেজুর নিতে এলাম, রোজা তো এলো বলে।
চুপচাপ ছোট্ট বড় কিছু খেজুরের প্যাকেট এনে তার সামনে রাখলো জোভিয়া। অগোছালোভাবে দুটো প্যাকেট তুলে নিল বণিক। মূল্য চুকিয়ে দেওয়ার পরেও একইভাবে দাঁড়িয়ে রইল সে। মায়ার দৃষ্টিতে চাইল জোভিয়ার দিকে। ভারী অস্বস্তি বোধ করলো জোভিয়া। নিজের শক্ত দৃষ্টি খুব সন্তর্পণে লুকিয়ে নিল সে, কেননা এটা রোজকার রুটিন, আজ নতুন নয়। আর ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার এই বাজারের নিয়ম বহির্ভূত। সে গলা খাকারি দিয়ে বলল, আপনার আর কিছু প্রয়োজন আছে কি? ধ্যান ভাঙল বণিকের। হকচকিয়ে উঠল সে। ব্যস্ত স্বরে বলল, আমি যা কিনতে এসেছি তা কি দেবে তুমি? বড় কঠিন পাথরে তৈরি তোমার হৃদয়। হয়তো খানিকটা রাগান্বিত হলো জোভিয়া, তবে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখেই বলল, আপনি বোধহয় আপনার মূল্যবান সময় নষ্ট করছেন জনাব। মুচকি হাসলো বণিক। মনে মনে কিছু একটা আওড়ে নিয়ে বলল, তুমি আমায় আবরার বলে সম্বোধন করতে পারো অথবা জাওয়াত। আমার নাম আবরার জাওয়াত। বারবার তোমার মুখে এই জনাব শব্দটা ঠিক শোভা পাচ্ছে না। ধন্যবাদ, তবে ক্রেতার নাম ধরে ডাকার নূর বাজারের নিয়ম বহির্ভূত। আমি অত্যন্ত দুঃখিত। পুনরায় বলল জোভিয়া। মুচকি হাসি এখনো বজায় রয়েছে বণিকের ঠোঁট জোড়ায়। সে খানিক রসিকতার স্বরে বলল, আর কত এভাবে কাঠপুতুলের মতো আচরণ করবে কন্যা? বেরিয়ে আসো এই নিয়মের বেড়াজাল ছিন্ন করে। চলো দুজন হারিয়ে যাই কোনো দূর সাগরে। আপনার প্রয়োজন শেষ হয়ে থাকলে আপনি আসতে পারেন। অযথা ভিড় বাড়িয়ে অন্য ক্রেতাদের বিরক্তির বা অসুবিধার কারণ হবেন না আশা করি। মুখের ওপর এভাবে নাকচ করে দিয়ে বেরিয়ে যেতে বলার পরেও মোটেও বিরক্ত বা রাগান্বিত হতে দেখা যায় না বণিককে, বরং তার ঠোঁটের অপূর্ব হাসিটুকু এখনো অক্ষত। সে দোকান ছেড়ে যেতে যেতে গলা উঁচিয়ে বলল, ভেবে দেখো কন্যা, এমন নির্মম হইও না এই আশিকের প্রতি। আবার আসবো আমি, অপেক্ষা করব অনন্তকাল। বাক্য সম্পূর্ণ করে সে চলে যায় নিজের জাহাজের দিকে। আর কতবার হৃদয়ের অনুভূতি ব্যক্ত করলে এই কন্যার হৃদয় গলবে? প্রণয়হীন এই জীবন কবে পাবে তার প্রণয়নের স্বাদ? নারীদের নরম মন বোধ হয় বড্ড কঠিন প্রতিচ্ছবি এঁকে দেয় প্রত্যেক প্রেমিক হৃদয়। ভারাক্রান্ত মন নিয়ে সে জাহাজে উঠে হারিয়ে যায় নদীর বুকে। নূর বাজারে টাঙানো শত শত রঙিন ছাউনিগুলো যেন হলফ করে বলতে পারে, কাল সে আবারও ফিরে আসবে। আবার আসবে এই দোকানের সম্মুখে, ব্যক্ত করবে নিজের হৃদয়ের কথন। সেই একই জবাব পেয়ে সে আবারও হারিয়ে যাবে নদীর বুকে। সে চলে যেতেই মাদুর ছেড়েই উঠে দাঁড়ালো জার্নাব। ইতিমধ্যে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে গেছে। জোভিয়া বিরক্ত হয় কিনা তার জানা নেই, তবে সে খুবই বিরক্ত এই আবরার জাওয়াদের ওপর। সে এক আতঙ্কের ন্যায় রোজ রোজ হাজির হয়ে যায়। সেই সময়টুকু জার্নাব মাদুরে বসেই কাটায়। মাঝে মাঝে তার মনের কোণে প্রশ্ন উকি দেয়, লোকটার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? রোজ একই উত্তর সে হজম করে নেয় কত সাবলীলভাবে। তবে লোকটা সুদর্শন বটে। তার বোনের হৃদয় গলাতেই তাকে আরও কাঠখড় পোড়াতে হবে। বেচারার ধৈর্য আছে বটে। হুট করেই বাজারময় চিৎকার চেঁচামেচি খানিক বৃদ্ধি পেল। দোকানিদের আতঙ্কিত স্বর শ্রবণগোচর হতে ভ্রু কুচকাল জার্নাব। ঠাহর করতে পারল কী ঘটতে চলেছে। তখনই দূর থেকে নজরে আসলো 5 জন পুরুষ। তারা একসঙ্গে এগিয়ে আসছে তাদের দোকানের দিকে। দীর্ঘশ্বাস ছাড়ল জার্নাব। জোভিয়ার উদ্দেশ্যে বলল, আবার চাঁদা তুলতে এসে পড়েছে। এই জিদানের জন্য একটু বেঁচে কিনে খেয়েও শান্তি নেই। প্রত্যেক সপ্তাহে দলবল নিয়ে হাজির হয়ে যায় সকাল করে। খুবই অভদ্র একজন ব্যক্তি এই জিদান। কথা সম্পূর্ণ করার পরেও জোভিয়ার কোনো সারা শব্দ পেল না সে। দ্রুত তার দিকে তাকাতেই হতবাক হতে বাধ্য হলো। জোভিয়া মাথুরে বসেছিল, মুখের পর্দা উঠে। প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার হতে হচ্ছে তাদের। তবে এখন আর স্বাভাবিক নেই জোভিয়া। অতিরিক্ত রাগের ফলে শক্ত হয়ে উঠেছে তার মুখভঙ্গি। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে সে। তার কাঁধে হাত রাখলো জার্নাব। হতবাক নয়নে শুধালো, তুমি আবার এমন রেগে যাচ্ছ কেন? দেখো, এই দোকানটাই আমাদের উপার্জনের একমাত্র উপায়। আমি চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। সামান্য অর্থের জন্য ঝামেলা করে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া জিদান প্রভাবশালী।